কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগ। অবশেষে শেখ হাসিনার কপাল খুলে ডক্টর ইউনূস পদত্যাগ করে। ইউনূস মহাজনের মাইনকা চিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। এদিকে আজ শেখ হাসিনার কপাল খুলে ডক্টর ইউনূস চারদিক থেকে বিপদে পড়েন। আন্তর্জাতিক বিভিন্ন দেশ বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে। এই নিয়ে আওয়ামী লীগ কর্মীরা আজ সন্ধ্যায় রাজপথে নেমেছে। বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা। চমক লাগানো খবর না, ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে। এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে। মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর যখন দায়িত্ব নেন তার কিছুদিন পরে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য অনেক চেষ্টা করা হয় এবং পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হয়। এবং তার কিছুদিন পরেই কথা ওঠে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করতে হবে। সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের দোসর। ডক্টর ইউনূসের কথা মতো এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উঠছে এবং বসছে। ডক্টর ইউনূস যাই চাচ্ছে সেনাবাহিনীর প্রধান তাই বক্তব্য দিচ্ছে এবং ম্যাজিস্ট্রেসির ক্ষমতা এই ডক্টর ইউনূসের কথা মতো অনেকদিন যাবৎ এখনো সেনাবাহিনী বহাল তবিয়তে পালন করছে। বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে আলোচিত প্রশ্ন, বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে? যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এখন পর্যন্ত কেন নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো না? এদিকে দীর্ঘ 15 মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসকে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। 1 তারিখ থেকে আবারও সরকার পতনের ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটি। হ্যাঁ, আওয়ামী লীগ আবার সরকার পতনের ডাক দিয়েছে এবং বাংলাদেশে উত্তাল পরিস্থিতি করে আজ সন্ধ্যার পর থেকে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মীরা গত কিছুদিন যাবৎ পরিকল্পনা করে আসছিল। এখন তারা সেই পরিকল্পনা বাস্তব করে এবং ডক্টর ইউনূসকে চারদিক থেকে ঘেরাও করে ধরে। শেখ হাসিনার কপাল খুলে যায়। বিশ্বের বিভিন্ন দেশ শেখ হাসিনাকে সরাসরি সাপোর্ট দেয় এবং অনেকে সরাসরি শেখ হাসিনাকে দেশে পাঠানোর হুঁশিয়ারিও দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে বাংলাদেশের ঢাকায় কি হচ্ছে এবং এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কি বিপদ আসে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ইউনূস মহাজনের মাইনকা চিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোৎস। তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে। এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ওদিকে সরকার তো তার আমেরিকান মুনিপকে কথা দিয়েছে সেখান থেকে 25টি বোয়িং বিমান কিনবে। এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ারবাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনূস মহাজনের সরকার। বোয়িং কিনলে এয়ারবাস কেনা হবে না, এয়ারবাস কিনলে বোয়িং কেনা হবে না। দুপক্ষ ইউনূসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে। চলুন আরো বিস্তারিত জেনে আসা যাক এই বিষয়ে। বাংলাদেশের গত 15 মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি। পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে, চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা। বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায়। এটা আমরা মিশরে দেখেছি, এটা অন্য অনেক দেশে দেখেছি। এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম। তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনূসের। এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে। 3 গুণ দামে গম আসছে আমেরিকা থেকে, তুলা আসছে আমেরিকা থেকে। পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল, আর এখন কাইজ্জা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইনকা চিপায় পড়ার মতো। কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাইজ্জায় ইউনূস মাইনকা চিপায় পড়েছে বলুন তো? প্রথমত ইউনূসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জের ধরে ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে, যার সংখ্যা মোট 25। এটা ছোট অর্ডার নয়, অনেক বড় অর্ডার। বড় অর্থ, দীর্ঘমেয়াদী দায়, আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি, যেমন গম, সয়াবিন, তুলা ইত্যাদি। সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে, চড়া মূল্যে। যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় ক্রেতা হোক বাংলাদেশ।
যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনূসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি, না হলে এতদিন ইউনূস সরকার যা করেছে তার শিকি ভাগও যদি শেখ হাসিনার সরকার করতো তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে। মানবাধিকার থেকে অপশাসন, নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি, দারিদ্র, ক্ষুধা, কোনো কিছু নিয়েই তো আমরা ইউনূসের অপশাসন বিষয়ে কিছু বলছি না, কারণ ইউনূস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে, 14টা এয়ারবাস, আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে। কিন্তু ইউনূস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি। যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন, কথা বলছেন, চাপ দিচ্ছেন। যুক্তরাজ্যের হাই কমিশনার দুদিন পর পর গিয়ে দেখা করছেন, জার্মান অ্যাম্বাসেডার গিয়ে দেখা করছেন, ফরাসি অ্যাম্বাসেডার গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন। ওদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর, কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি? এটাই তো ইউরোপের কথা হওয়া উচিত, তাই হয়তো বলেছে। ইউনূস কি জানে না এর পরিণতি কি হতে পারে? আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম, এরপর কি করব সেটা ইউনূস বুঝবে যদি এয়ারবাস কেনার চুক্তি না করে। একদম খুল্লাই কথাটি বলছেন, মানে এই কথাটিই বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত। আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ। মানে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ারবাস কেনার বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে, সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে। হুমকিটা বুঝতে পেরেছেন? বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে, এখন ইউরোপে ধরা খাবে। তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয়, বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে। হুমকি দেওয়া নয়, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর যখন দায়িত্ব নেন তার কিছুদিন পরে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য অনেক চেষ্টা করা হয় এবং পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হয়। এবং তার কিছুদিন পরেই কথা ওঠে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করতে হবে। সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের দোসর। যখন সেনাবাহিনী প্রধানের অ্যাক্টিভিটি এই ডক্টর ইউনূস দেখতে পায় আওয়ামী বিরোধী এবং সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনূসের আয়ত্তের মধ্যে আছে, কথাবার্তা শুনতেছে, তখন ডক্টর ইউনূস আর সেনাবাহিনীর প্রধানের অপসারণের ব্যাপারে সিরিয়াস হন নাই। পরবর্তী সময় তো আমরা দেখতে পেয়েছি ডক্টর ইউনূসের কথা মতো এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান উঠছে এবং বসছে। ডক্টর ইউনূস যাই চাচ্ছে সেনাবাহিনী প্রধান তাই বক্তব্য দিচ্ছে এবং ম্যাজিস্ট্রেসির ক্ষমতা এই ডক্টর ইউনূসের কথা মতো অনেকদিন যাবত এখনো সেনাবাহিনী বহাল তবিয়তে পালন করছে। তার মানে ডক্টর ইউনূসের পুরো নিয়ন্ত্রণেই ছিল এই 15 থেকে 16 মাস ওয়াকারুজ্জামান, তাই এই ওয়াকারুজ্জামানকে অপসারণ করানো হয়নি। কিন্তু এই রিসেন্টলি 1-2 মাস ধরে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন তথ্যসূত্র জানতে পেরেছি সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ তৎপর হয়ে গিয়েছে। অনেকেই এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বলে থাকে জামাত ঘেঁষা, কেউ বলে বিএনপি ঘেঁষা, কেউ বলে মধ্যপন্থী, কেউ বলে ডানপন্থী, যে পন্থী বলুক না কেন এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী বিরোধী, এটা 100%। এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যদি জামাত ভালো রেজাল্ট করতে হয় তাহলে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। তাহলে কি করতে হবে? সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনূস এবং জামাত ইসলামীর অনেক ব্যাপারে হয়তোবা 100% মিলছে না, যতই ওয়াকারুজ্জামান আওয়ামী বিরোধী হোক। সেই কারণে ডক্টর ইউনূস এবং জামাত ইসলামী চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে পাকিস্তানপন্থী একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনাবাহিনীর প্রধান বানাতে। অনেক জায়গায় নাম শোনা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান করতে চাচ্ছে ডক্টর ইউনূস এবং জামাত ইসলামী এবং পাকিস্তান সিন্ডিকেট। এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানপন্থী যিনি, তাকে যদি সেনাবাহিনীর প্রধান বানানো যায় ডিসেম্বরে, তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অনেক ভালো একটা সাপোর্ট পাবে জামাত ইসলামী। সেখানে যদি জামাত ইসলামী দেশ শাসন নাও পায়, অন্তত 100-র কাছাকাছি আসন অন্তত তারা সিস্টেমেটিক ভাবে ভাগিয়ে আনতে পারবে। সেই কারণে এই প্ল্যানগুলো সাজানো হচ্ছে। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যোগ্যতা অনুযায়ী, সিনিয়রিটি অনুযায়ী পরবর্তী সেনাপ্রধান সিলেক্ট করা হয়। সেই অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন তাহলে লেফটেন্যান্ট জেনারেল শামীম হকই হওয়ার কথা আগামীতে সেনাবাহিনীর প্রধান। এর পরবর্তী সারিতে অনেকেই আছে, মাইনুর রহমান আছে, লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক আছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান আছে, লেফটেন্যান্ট জেনারেল এই কামরুল হাসান যার কথা বলা হচ্ছে তিনি আছে। কিন্তু সিনিয়রিটির হিসাবে, যোগ্যতার হিসাবে এবং অভিজ্ঞতার হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল শামীম হকই আগামী সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা। কিন্তু ওনাকে না বানানোর সম্ভাবনা খুবই বেশি। যদি ডিসেম্বরে ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হয় তাহলে সেনাবাহিনীর প্রধান হতে যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। ডিসেম্বরে যদি পরিবর্তন নাও করে, নির্বাচনের পরে, আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের পরে হলো এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আর থাকছে না। 2027 পর্যন্ত, জুনের 5 তারিখ পর্যন্ত ওনার যে মেয়াদটা আছে ওই মেয়াদ পর্যন্ত তিনি হয়তো ক্যারি করতে পারবে না। কারণ
অনেক কিছুতেই এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে অনেকের অনেক সমীকরণ মিলছে না। সম্পূর্ণ পাকিস্তানপন্থী সেনাবাহিনী প্রধান দরকার বাংলাদেশের মধ্যে, যে পাকিস্তান কথা মতো উঠবে এবং বসবে, পাকিস্তান সেটাই চাই। সে কারণে পাকিস্তান এককভাবে তাদের দেশের মধ্যে রাজনীতি মোটামুটি সেটিং করে ফেলেছে ইমরান খানকে জেলের ভিতরে মেরে ফেলার মাধ্যমে। অনেকেই বলছে গুজব, অনেকেই বলছে সত্য। যদি সত্যই ধরে নিই তাহলে কিন্তু মোটামুটি একতরফা রাজনীতি সেটিং করে ফেলছে পাকিস্তানের মধ্যে। এখন বাংলাদেশের মধ্যে আলাদা দেশ হলো, একটা প্রদেশ হিসেবে সিস্টেমেটিক ভাবে ওরা চিন্তা করে একতরফা রাজনীতি সেটিং করার চেষ্টা করছে। একদম চমক লাগানো খবর না, ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে। বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছে শেখ হাসিনা, আর সেটি হচ্ছে 7ই ডিসেম্বর। এটি প্রথমে সবাই এটাকে গুজব ভাবলেও এর পিছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে। কেননা আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটি হচ্ছে দোহায়। আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলের, এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কি কি সমস্যা আছে, জঙ্গিদের সমস্যা, এবং এই সমস্ত দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটা আধিপত্য, সেটিকে আমেরিকা ভালোভাবে দেখে না, এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায়। এবং এই মেসেজটি পাওয়ার পরপরই কিন্তু মূলত ঘুরে যায় সবকিছু। এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে। মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বেশ কিছু ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে। তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের বেশ আগ বাড়িয়ে কোনো খবর, সেটি এক ধরনের হতে পারে, কিন্তু আবার এটিও বলা যেতে পারে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা। সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যে কজন শীর্ষ দলীয় যারা আছেন, অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির যেহেতু খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান, জামাতের শফিকুর রহমান, অর্থাৎ এই তো মূলত তিনটি দল, এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা। এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন। 79টি সংগঠন রয়েছে, সাংগঠনিক যে গুলো রয়েছে আওয়ামী লীগের অধীনস্থ, এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ হাসিনা কথা বলেন, এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কম করে হলো 2 ঘন্টা। তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয়। এবং ইদানিং জানেন যে আমেরিকা, আওয়ামী লীগ শুধুমাত্র ভারতই নয়, আওয়ামী লীগের পাশেই মূলত অবস্থান করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর, এবং রয়েছে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বেশ জোরালো দাবি উঠেছে। আপনারা লক্ষ্য করছেন ইনক্লুসিভ নির্বাচনে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব। তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ অন্তর্ভুক্ত নির্বাচনের তাগিদ তিনি দিয়েছেন, এবং এই লক্ষ্যে তিনি জয়ের সাথে কথাও বলেছেন। বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারেই ঘুরে গেছে। মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে, এবং তারা তাদের কাছে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্যের আলোকেই বলছেন যে শেখ হাসিনা 7ই ডিসেম্বর ফেরত আসবেন। এমন খবর কমপক্ষে 2টি গণমাধ্যম দিয়েছেন। অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে ডিসেম্বরই শেখ হাসিনা ফিরছেন, এবং হ্যাঁ, সেই নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই আর যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না, নির্বাচন ডিলেড হবে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলেও ওই সব গণমাধ্যমে প্রেরিত খবরে জানানো হয়েছে। আমরা এর মধ্যে আরেকটু আপনাদেরকে বলে দিই, আরেকটি ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে জামাতের আমির, তিনি কিন্তু আওয়ামী লীগের যিনি দলীয় যিনি তার স্রষ্টা, যিনি শেখ মুজিবুর রহমানকে তিনি বলেছেন যে অবিসংবিধিত নেতা। এটি এখন রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনা চলছে। এর পাশাপাশি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। তিনি যেটি বলেছেন যে তারেক রহমান যদি আবার দেশে আসেন তাহলে আরো একটি তিনি মার খাবেন। এই কথা তিনি বলছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একটা নেতা, তিনি তারেক রহমানের মতো এমন যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয়, তাকে তিনি এ ভাষায় আক্রমণ করছেন। ফলে এর যোগসূত্র কি সেটি মেলাবার চেষ্টা করছেন অনেকেই প্রথম ভেবেই নিয়েছিলেন যে এই যে আমাদের প্রখ্যাত আইনজীবী জেড আই খান পান্না সাহেব, তিনি সম্ভবত সরকারের ভেতরে কোনো চাপ ছিল যেন শেখ হাসিনার এই মামলাটার পক্ষে তিনি তার ওকালতি না করেন, অথবা তাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার ট্রাই করা হয়েছে। কিন্তু আসল ঘটনাটা আসলে কি? শেখ হাসিনা কি এমন বললেন যে জেড আই খান পান্না নিজ থেকেই আবার এই মামলাটার পক্ষে লড়ার জন্য যেই আবেদন ছিল, আবদার ছিল, স্টেট ডিফেন্সের ভূমিকায় থাকার কথার জন্য, বা মোটামুটি নিয়োগ প্রক্রিয়াটা প্রায় কাছাকাছি সময় চলে আসছিল, হুট করে কেন তিনি এই জায়গা থেকে সরে গেলেন? কোন রকম ধমকি হুমকি, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? দর্শক, জেড আই খান পান্না সম্পর্কে প্রথমে আপনাদেরকে একটু তথ্য দেই যে তিনি আসলে কেমন মানুষ, অথবা ওনার আইনগতভাবে অবস্থানটা কি, রাষ্ট্রীয়ভাবে অবস্থান কি। একজন প্রখ্যাত বাংলাদেশি আইনজীবী এবং মানবাধিকার কর্মীও। আইন এবং সালিশ কেন্দ্র নামক যে সংস্থাটি আছে, ওই আইনি সংস্থার, ওইটির যে সংস্থাটার আইনি সহায়তা সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের একজন ট্রাস্টি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। গত বছরের 2024-এ যখন এই গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন চলছিল, তখন তিনি যে গুলি বর্ষণ হচ্ছিল ছাত্রদের উপর, ওই সময়ে ছাত্রদের পক্ষে সমর্থন করেছিলেন এবং হাইকোর্টে একটা রিট পিটিশনের পক্ষে দাঁড়িয়েছিলেন, যেখানে আন্দোলনকারীদের উপর গুলি চালানো বন্ধ করার জন্য তিনি আবেদন করেছিলেন।
ওইখান থেকে তিনি কিন্তু একটা শক্ত অবস্থানে আছেন। আচ্ছা, এবার আসুন মূল ঘটনায়। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ICT 1-এ যে 2টি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ আরো কয়েকজনের ফাঁসির রায় ঘোষণা হয়েছিল, সেখানেই তিনি আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে চেয়েছেন। তবে তিনি এখন যে কারণে ঘোষণা করলেন যে তিনি মামলাটাতে লড়বেন, এটার মূল কারণ হচ্ছে শেখ হাসিনার একটা বার্তা। তো তিনি কি বার্তা দিয়েছেন? আওয়ামী লীগ মনে করছে বা শেখ হাসিনা মনে করছে এই যে বিচারিক প্রক্রিয়া অথবা এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিস্টেমটা, এটাই রং, তারা এইটাই মানে না। তো আপনি যে আদালতটা কি মানেন না, আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ এবং ডক্টর ইউনূস যে বিভিন্ন বিপদের মুখে পড়তেছেন, এগুলা নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।